বাবুরা কেমন আছো সবাই? সবাই কেমন আছো? ভালো আছে কিনা সবাই একটু কমেন্টস করো। আমাদের সাথে নুসরাত জাহান, নাবিলা, উসমান গনি এবং আদার্স যারা দেখছো, আজকের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। ওকে, ওকে, দাঁড়াও আমি তোমাদেরকে লিঙ্কটা দিয়ে দেই, এতে করে তোমরা দ্রুত ক্লাসে যুক্ত হয়ে যাও সবাই। আজকের ক্লাসে সবাইকে অনেক 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 শুভেচ্ছা। ওকে, আমরা শুরু করি। সবাই অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা। যেহেতু তোমাদের একটু ক্লাসে জয়েন হতে একটু সময় হয়, তো আমি একটু সময় নিয়েই ক্লাসটা শুরু করে দেই আর কি। তো সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আবারও। তোমাদের তোমাদের জন্য একটা কষ্ট আমার ভিতরে আছে। কষ্টটা তোমরা অনেকগুলো স্টুডেন্ট আমার এখানে ক্লাস করো, বাট ক্লাসের নোট কেউ আসলে ক্লাসের গ্রুপে, মানে যে গ্রুপগুলোর কথা বলছিলাম ওই গ্রুপগুলোতে শেয়ার করো না। এটা একটা কষ্ট। আমাদের সাথে জিহার আছে, উসমান গনি আছে, এবং আমাদের সাথে নাবিলা আছে, আরো যারা, যেমন সাদিয়া খানম, জিহান, ওকে, আরমান হুসাইন আমাদের সাথে যুক্ত হয়েছে। আরমান হুসাইন এটা আমাদের আরমান হুসাইনের ছোট বোন। যে তোমার নামটা একটু বলো ছোট বোন। আজকের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। এবং আজকে আমরা একটা নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছি, যে অধ্যায়টার নাম ই গভর্নেন্স ও সুশাসন। এখানে ই গভর্নেন্স বলতে আসলে কি বুঝি সেটা আমরা আলোচনায় চলে যাব। ই গভর্নেন্স, আচ্ছা আমি ই গভর্নেন্স, দেখো এখানে দুটো শব্দ, একটা ই আর একটা গভর্নেন্স। ই মানে ইলেকট্রনিক। ই মানে কি? ইলেকট্রনিক। তার মানে ই গভর্নেন্স এর মানে ইলেকট্রনিক গভর্নেন্স। আমরা একসময় সিটি লিখতাম, সিটি থেকে আমরা এখন ইমেইলের যুগে চলে গেছি। তাহলে সিটি থেকে যে আমরা ইমেইলের যুগে চলে গেলাম, তার মানে কি? আগে সিটি দিলাম কাগজে কলমে লিখে, এখন আমরা ইমেইলে গেলাম, অথবা হোয়াটসঅ্যাপে গেলাম, মেসেঞ্জারে গেলাম। তার মানে কি? আগে সিডি দিত কাগজে কলমে, কাগজ থেকে আমরা ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে চলে গেলাম। তাহলে এখানে কি কি দরকার? আমার বিদ্যুৎ দরকার, বিদ্যুতের পাশাপাশি আমার ডিভাইস দরকার, তাই না? অর্থাৎ প্রযুক্তি দরকার। তো ই গভর্নেন্স সেটাই যেটা প্রযুক্তি ব্যবহার করে শাসন পরিচালনা করা হয়। আগে বোঝার চেষ্টা করো যে গভর্নেন্স ধারণাটা কি আসলে। এই যে আমরা গভর্নেন্স বলছি, গভর্নেন্স গভর্নেন্স মানে শাসন ব্যবস্থা বা শাসন পরিচালনা। আমরা শাসন ব্যবস্থা ধরলাম, তাহলে শাসন ব্যবস্থার মধ্যে ই যখন বলছে, ই মানে কি বললাম? ইলেকট্রনিক। তাহলে ইলেকট্রনিক গভর্নেন্স মানে যেটা তথ্য প্রযুক্তি বা আইসিটি ব্যবহার করে যেই শাসন পরিচালিত হয় সেটাকে বলে যে তোমার ইলেকট্রনিক গভর্নেন্স বা ই গভর্নেন্স। তো ই গভর্নেন্স এর ওভারঅল ধারণাটা আমরা আমাদের শীটের মধ্যে গেলে আমরা পাবো। তো ই গভর্নেন্স যে ধারণাটা, আমাদের একটা বই রেডি হয়ে গেছে, সোশিওলজি যারা পড়ো তোমাদের বইটা পেয়ে যাবে খুব শীঘ্রই, আজকে কালকের মধ্যে পেয়ে যাবে। আর সিভিক্স এরটা দুই একটা বানান ভুল আছে, এগুলো কারেকশন করে দেন তোমাদেরকে দিয়ে দিব। এবং আপাতত ক্লাসগুলো করো, সাথে নোটগুলো করো। তার মানে ই গভর্নেন্স এর মানে কি? ইলেকট্রনিক গভর্নেন্স। আর গভর্নেন্স মানে শাসন ক্ষমতা, ই গভর্নেন্স মানে ইলেকট্রনিক শাসন ব্যবস্থা, যেখানে তথ্য প্রযুক্তি ব্যবহার হবে। যেমন আমরা যে ই গভর্নেন্স বলছি সেটা তথ্য প্রযুক্তি, দ্রুত ও নির্ভুল তথ্য প্রদান প্রযুক্তির ব্যবহার। উপাদান যেমন রেডিও আছে, টেলিভিশন আছে, ফোন আছে, কম্পিউটার আছে, নেটওয়ার্ক আছে, হার্ডওয়্যার আছে, সফটওয়্যার আছে। এখানে তো সবগুলো চিনো নাকি? এখানে একটা জিনিস তোমরা নাও চিনতে পারো, সেটা কি সফটওয়্যার। হার্ডওয়্যার মানে ডিভাইস, যেমন ধরো এই মোবাইলের ক্যাচিং আছে, ডিসপ্লে আছে,
মাদারবোর্ড আছে, সবকিছু এগুলো হচ্ছে হার্ডওয়্যার। আর সফটওয়্যার কি? এইখানে যেই প্রোগ্রামিং গুলোর কারণে এই মোবাইল ফোনটি চলছে সেটাই হচ্ছে মূলত সফটওয়্যার। আশা করি তোমরা এই ধারণাটা বুঝতে পারছো। তো এইগুলো সব চেনার কথা, যেগুলো রেডিও টেলিভিশন বললাম সবগুলো তোমাদের চেনার কথা, তাই না? তো সবগুলো তোমাদের চেনার কথা। তাহলে রেডিও টেলিভিশন মোবাইল ফোন অথবা হচ্ছে আদার্স ডিভাইস কম্পিউটার নেটওয়ার্ক এগুলো ইত্যাদি ব্যবহার করার মাধ্যমে যখন শাসন পরিচালিত হয় তখন সেটাকে বলে ই গভর্নেন্স। এবং এই ই গভর্নেন্সের সাথে সুশাসনের একটা গভীর সম্পর্ক রয়েছে, কারণ সুশাসন বাস্তবায়ন করার জন্য বর্তমান সময়ে আসলে ই গভর্নেন্স বাস্তবায়নের কোনো বিকল্প নাই। কারণ তুমি যদি রাষ্ট্রের নাগরিকদেরকে সন্তুষ্ট রাখতে চাও দেন তোমাকে জনগণের কাছে সহজে কম মূল্যে সাশ্রয়ীভাবে তোমাকে কি দিতে হবে? সেবা দিতে হবে। এবং এই কম মূল্যে সাশ্রয়ীভাবে অল্প সময়ে দ্রুততার সহিত যদি তুমি সেবা পৌঁছে দিতে চাও তাহলে তোমাকে অনলাইনের থ্রুতে ইন্টারনেটের মাধ্যমে প্রযুক্তি ব্যবহার করে সেবা পৌঁছে দিতে হবে। তার মানে আগে কি হইতো জানো, যে একটা ধরো সিটি, তোমার তুমি থাকো ধরো রাজশাহীতে, তোমার বাবা মা থাকে ধরো ঢাকায়, তাহলে রাজশাহী থেকে ঢাকার দূরত্ব ঢের অনেক দূরত্ব। ধরো রাজশাহী থেকে ঢাকায় আগে একটা সিটি লিখলে সিটিটা ন্যূনতম 3 দিন সময় নিয়ে ঢাকায় আসে। 3 দিন, এখনো 2 দিন সময় লাগে, প্রায় অলমোস্ট 1 দিন 2 দিন সময় লাগে ঢাকা থেকে রাজশাহী কেউ সিটি পাঠালে। বাট এখন আমরা কি করি জানো, যে শীতের বেলা, এখন কিন্তু শীত চলে আসছে, তো আমরা আমি যখন স্কুলে ছিলাম তখন কি করতাম, যে শীতের বেলা ওই যে মায়ের মোবাইল, তখন তো নিজের পার্সোনাল মোবাইল ছিল না, মায়ের মোবাইল থেকে ওই বন্ধুদের মেসেজ দিতাম, যে এই কি খবর, কালকে স্কুলে যাবি। তো এই যে আমি মুহূর্তের মধ্যে বন্ধুর সাথে যোগাযোগ করতেছি, এটা কিন্তু আগে একটা সময় সম্ভব ছিল না। এখন সরকার কি করতেছে, সরকার তার সকল সেবা, সরকার তার সকল সেবা কোথায় দিচ্ছে? সরকার তার সকল সেবা এই যে দেখো GOV.BD, এই যে দেখো GUB, হ্যাঁ, তোমার গভর্নমেন্ট অফ বাংলাদেশ আর কি, এই যে গভর্নমেন্ট অফ বাংলাদেশ এই ওয়েবসাইটের আন্ডারে, এই ওয়েবসাইটের আন্ডারে সব ধরনের সেবা বর্তমান বাংলাদেশে দিচ্ছে। এবং এখানে তুমি যত ধরনের তথ্য চাও সব ধরনের তথ্য, এই যে দেখো সকলই সেবা, সকলই সেবা। সরকার আসলে কি কি ই সেবা তোমাকে দিচ্ছে সেটাই আমি তোমাদেরকে এখানে দেখাবো। সরকার কি কি ই সেবা দিচ্ছে সেটা তুমি এখানে দেখতে পাবে। যেমন ধরো মৎস্য প্রাণী ই সেবা দিচ্ছে, বত্তির আবেদন, ট্রেজারি চালান ব্যবসার জন্য, টিকিট বুকিং ও ক্রয় বিক্রয়, নিয়োগ সংক্রান্ত, পাসপোর্ট ভিসা ইমিগ্রেশন, তার মানে পাসপোর্ট থেকে শুরু করে ভিসা সবকিছু, কৃষি, ইউটিলিটি বিল, বিদ্যুৎ বিল, গ্যাস বিল, ইন্টারনেট বিল, এরপরে অনলাইন আবেদন, অনলাইন নিবন্ধন, প্রশিক্ষণ, পোস্টাল ও কুরিয়ার, আয়কর রিটার্ন, শিক্ষা বিষয়ক, রেডিও টেলিভিশনের খবর, যানবাহনের সেবা, অর্থ বাণিজ্য, স্বাস্থ্য, মানে নাই কি আসলে, পরীক্ষার ফলাফল থেকে শুরু করে সবকিছু তুমি এই GUB.BD-র মধ্যে পাবে। এটা সরকারের একটা ওয়েবসাইট যেটা মূলত তোমাকে সব ধরনের সেবা বা তথ্য প্রদান করবে। এখান থেকে তুমি যত ধরনের খাত তুমি চাও সব ধরনের খাত তুমি এখান থেকে পাবে। কেন পাবে? কারণ সরকার চায় যে তোমার কাছে তথ্যগুলো সহজে পৌঁছে যাক। তাহলে সরকার কি প্রক্রিয়ার মাধ্যমে, দেখো আমার এখানে একটা ডিভাইস দরকার হয়েছে, এটা একটা কম্পিউটার, দিস ইজ দ্য কাইন্ড অফ কম্পিউটার। এই যে আমার পিছনে যেটা আছে এটা একটা কম্পিউটার, আমি পুরো কম্পিউটার থেকে তোমাদেরকে পড়াচ্ছি, কারণ কম্পিউটারে যা আছে সব এখানে আছে এবং এখানে একটা আলাদা ইয়া লাগানো আছে, ডিভাইস লাগানো আছে। তাহলে কম্পিউটারের মাধ্যমে ইন্টারনেট কানেকশন এখানে আছে, ইন্টারনেটের কানেকশনের মাধ্যমে আমি সরকারের তথ্যগুলো পাচ্ছি। সরকারও কি করতেছে, ইন্টারনেটের মাধ্যমে সেই তথ্যগুলো আমাকে দিচ্ছে। কিভাবে দিচ্ছে? এটা একটা নির্দিষ্ট প্রক্রিয়া অবলম্বন করা হচ্ছে। এখানে যে প্রক্রিয়াটা অবলম্বন করা হচ্ছে সেটা হচ্ছে কি, যে একটা সার্ভার আছে, এটা কি আছে, একটা সার্ভার আছে, এই সার্ভারে যে জিইউবি অর্থাৎ হচ্ছে গভর্নমেন্ট অফ বাংলাদেশ, এই যে তোমার সরকারের তার কম্পিউটার থেকে তথ্যগুলো এখানে দিচ্ছে। আবার আমার কম্পিউটারটা কিসের সাথে কানেক্টেড? এই সার্ভারের সাথে কানেক্টেড, এবং সেটা কানেক্টেড কি দিয়ে? ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব দিয়ে, অর্থাৎ ডব্লিউডব্লিউ দিয়ে। এই ডব্লিউডব্লিউ দিয়ে হচ্ছে আমারটাও কানেক্টেড, সরকারেরটাও কানেক্টেড। কিভাবে? দেখো এই যে দেখো, এই যে তোমরা একটু আগে যেটা দেখালাম সেই যে ডব্লিউডব্লিউ ডট, এই ডব্লিউডব্লিউ ডট দিয়েই হচ্ছে তোমার বাকি বিষয়গুলো আসছে। এই যে দেখো তুমি এখানে এইচটিটিপি আছে, ডব্লিউডব্লিউ এখানে ক্লিক করলে দেখা যাবে যে এখানে ডব্লিউডব্লিউ ডট এইচটিটিপি অর্থাৎ হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল যেটা আছে এটা, এগুলো সবকিছু মূলত ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব কানেক্টেড, একটা কম্পিউটারের সাথে আরেকটা কম্পিউটারের নেটওয়ার্ক কানেক্টেড। এইভাবেই হচ্ছে সরকার আমাদেরকে সেবাগুলো দিচ্ছে। তাহলে সরকার ইন্টারনেটের থ্রু করতেছে, একটা কেন্দ্রীয় সার্ভার আছে, ওই সার্ভার থেকে আমরা হচ্ছে তথ্যগুলো পাচ্ছি
এবং তথ্যগুলো ব্যবহার আমরা করতেছি। তাহলে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবের মাধ্যমে আমরা সার্ভার থেকে তথ্য পাচ্ছি, সরকার আমাকে সেই সার্ভারেই তথ্যগুলো দিচ্ছে, যার কারণে আমি খুব ইজিলি পাচ্ছি। তার মানে এখন আমি বাসায় শুয়ে এই কম্বলের মধ্যে ঢুকে আমি মোবাইল নিয়ে যদি আমার মন চায় যে আমি আজকে রাতে একটু কক্সবাজার যাব, তো একটু আমি টিকিট কাটবো মোবাইলে, তো মোবাইলে আমি টিকিট কেটে ফেলতেছি। তাহলে এই যে মোবাইলে আমি টিকিট কাটতেছি মুহূর্তের মধ্যে, ধরো তোমার কালকে কলেজ চলবে কি চলবে না সেটা নোটিশ তুমি বাসায় বসে মোবাইল থেকে দেখতেছো। তাহলে এগুলো কিভাবে সম্ভব হয়, কিসের কারণে কল্যাণে সম্ভব হয়েছে? ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবের মাধ্যমে সমস্ত নেটওয়ার্ক গুলো কানেক্টেড এবং সেখানে তথ্যগুলো তোমাকে দেওয়া হচ্ছে, বিদায় তুমি এগুলো পাচ্ছ। অন্যথায় এটা সম্ভব ছিল না। তো এই যে তথ্যগুলো পাওয়ার জন্য যেটা দরকার তার মধ্যে একটা হচ্ছে তোমার নেটওয়ার্ক দরকার, ডিভাইস দরকার, এবং হচ্ছে অনলাইনে উপস্থিতি দরকার। এই বিষয়গুলোই হচ্ছে তোমার ই গভর্নেন্স এর বিষয়। বুঝতে পারছো? এখন আসি আমরা যে ই গভর্নেন্স কাকে বলে বা ই গভর্নেন্স কি, সে বিষয়ে আসলে তোমাদের বইয়ে কি বলছে। আমরা ই গভর্নেন্স এর ফুল ফর্ম কি জানলাম? ইলেকট্রনিক গভর্নেন্স। ই গভর্নেন্স এর ফুল ফর্ম কি জানলাম? ইলেকট্রনিক গভর্নেন্স। এখানে সংজ্ঞা আছে, সংজ্ঞার মধ্যে আমরা পড়বো হচ্ছে যে বিশ্ব ব্যাংকের সংজ্ঞা আছে, এরপরে হচ্ছে তোমার জাতিসংঘের সংজ্ঞা আছে, এটা পড়ো, এটা পড়ো। এটা একটু পড়ে ফেলো, কেমন? এটা মুখস্থ রাখতে হবে। জাতিসংঘের তত্ত্ব অনুযায়ী জাতিসংঘের যে তথ্য সেটা অনুযায়ী সরকারি তথ্য ও সেবা ইন্টারনেট এবং ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবের মাধ্যমে জনগণের কাছে পৌঁছানোর ব্যবস্থাই হচ্ছে ই গভর্নেন্স। এই কথাটা বলছে কে? এই কথাটা বলছে হচ্ছে যে তোমার জাতিসংঘ। জাতিসংঘ বলতেছে যে সরকারি তথ্য ও সেবা ইন্টারনেট এবং ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবের মাধ্যমে জনগণের কাছে যে পৌঁছে দেওয়ার যে ব্যবস্থা সেটাই হচ্ছে ই গভর্নেন্স। অর্থাৎ এখানে সব সেবা কিসের মাধ্যমে পৌঁছে দেওয়া হবে? ইন্টারনেট এবং ওয়ার্ল্ড ওয়াইড এর মাধ্যমে জনগণের কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হবে। এটা গেল, একটা ধারণা গেল। এরপরে আবার বলছে কি যে তোমার বিশ্ব ব্যাংক কি বলতেছে দেখো। বিশ্ব ব্যাংক বলতেছে ই গভর্নেন্স বলতে সরকারি তথ্য প্রযুক্তি, নেটওয়ার্ক, ইন্টারনেট, মোবাইল ফোন, কম্পিউটার এগুলো ব্যবহারের মাধ্যমে জনগণ, ব্যবসায়িক পক্ষ, সরকারের অন্যান্য বিভাগের মধ্যে যোগাযোগ ক্ষমতাকে বোঝায়। তাহলে তুমি, ব্যবসায়ী এবং সরকারের আরো যতগুলো প্রতিষ্ঠান আছে সব প্রতিষ্ঠানগুলো ইন্টারনেটের মাধ্যমে কানেক্টেড হয়ে যে তোমার যোগাযোগ রক্ষা করবে, এটাকে বোঝাচ্ছে যে ই গভর্নেন্স। বিশ্বব্যাংক এই কথাটা বলছে। এইখানে আমার বিশেষ করে মনে রাখতে হবে যে তোমার অন্ধ্রপ্রদেশ, এটা অন্ধ্র হবে, দেখছো এখানে বানান একটু ভুল আছে এই জন্য তোমাদেরকে দিচ্ছি না। অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু এটাকে ই গভর্নেন্স কে বলছে স্মার্ট গভর্নেন্স। তাহলে ই গভর্নেন্স কে চন্দ্রবাবু নাইডু বলতেছে এই ই গভর্নেন্স যেটা আছে, এই ই গভর্নেন্সটা হচ্ছে স্মার্ট গভর্নেন্স। কি গভর্নেন্স? স্মার্ট গভর্নেন্স। স্মার্ট এর ফুল ফর্ম দেওয়া আছে, সিম্পল, মোরাল, এরপরে বলছে অ্যাকাউন্টেবল, এবং হচ্ছে রেসপন্সিভ, অন্যদিকে হচ্ছে বলছে ট্রান্সপারেন্ট। তার মানে কি? সিম্পল মানে কি? খুবই সহজ সরল। এরপরে বলছে কি? এরপরে হচ্ছে মোরাল, এরপরে বলছে অ্যাকাউন্টেবল, এরপরে বলছে রেসপন্সিভ, এরপরে বলছে ট্রান্সপারেন্ট। তাহলে সিম্পল, মোরাল, অ্যাকাউন্টেবল, রেসপন্সিভ এবং ট্রান্সপারেন্ট, এটাই হচ্ছে তোমার স্মার্ট গভর্নেন্স। তাহলে বুঝতে পারছো? তাহলে এই গভর্নেন্স মানে কি? এই গভর্নেন্স মানে হচ্ছে স্মার্ট গভর্নেন্স। স্মার্ট গভর্নেন্স। তাহলে এই গভর্নেন্স এর মানে কি? স্মার্ট গভর্নেন্স। ওকে, এটা বলছে চন্দ্রবাবু নাইডু। এখানে আবার এইগুলো মনে রাখতে হবে, এই যে সিম্পল, মোরাল, অ্যাকাউন্টেবল, রেসপন্সিভ, ট্রান্সপারেন্ট। এখানে সিম্পল মানে সহজ, কারণ তোমরা জানো যে অনলাইনের মাধ্যমে সহজে তুমি এখন সবকিছু করতে পারছো। তোমার রেজাল্ট দেখা শুরু করে মোবাইলে তোমার রিসার্চ করা, তুমি ট্রেনের টিকিট কাটবা সেটাও তুমি পাচ্ছ, পাসপোর্ট তো দেন ইউ ক্যান। মোরাল বলছে, নৈতিক বলছে, কারণ হচ্ছে এখানে দুর্নীতি করার সুযোগ নাই, কারণ হচ্ছে এখানে সবকিছুর ফুটপ্রিন্ট থেকে যায়। তুমি যদি 5 টাকা দুর্নীতি করো সেটাও ধরা খাবে। হ্যাঁ, তুমি যদি এখানে একটা অবৈধ লেনদেন করো সেটাও তোমার ধরা খাবে। এই জন্য হচ্ছে এটাকে বলছে মোরাল। অন্যদিকে বলছে অ্যাকাউন্টেবল, জবাবদিহিপূর্ণ, কারণ এখানে সবকিছুর একটা জবাবদিহিতা আছে। কারণ এখানে সবকিছুর কি রয়ে যায়? প্রমাণ রয়ে যায়। এক্ষেত্রে এটা জবাবদিহিতাও আছে। আর এটা বলছে কি? যে বলছে যে রেসপন্সিভ, কারণ
যে রেসপন্সিভ এই কারণেই যে যে ধরো তুমি সরকারকে এখন একটা সরকারের কোন একটা প্রতিষ্ঠানকে তুমি একটা মেসেজ দিছো, সরকারের ওই প্রতিষ্ঠান তোমাকে অবশ্যই রেসপন্স করতে হবে, এটা সাড়া দিতে হবে। তো রেসপন্সিভ বলছে, অর্থাৎ দ্রুত সাড়া দেওয়ার বিষয়টা এখানে আছে। আর এটা বলছে ট্রান্সপারেন্ট। ট্রান্সপারেন্ট মানে কি? স্বচ্ছ। অর্থাৎ হচ্ছে অবশ্যই এটা স্বচ্ছ হবে। কারণ হচ্ছে কেন? কারণ স্মার্ট গভর্নেন্স এর ক্ষেত্রে লুকোচুরির কোনো বিষয় নাই। যেমন আমি একটু আগে তোমাদেরকে যেটা দেখালাম, এখানে চাইলে কি সরকার কোনো কিছু লুকোচুরি করতে পারবে? যেমন আমরা এখানে তথ্য বাতায়নের ক্ষেত্রে যেগুলো বললাম, যেমন ধরো তোমার এই যে আরো যেগুলো আছে, যে তথ্যগুলো আছে, যেমন ধরো এই যে কোনটা, এই যে পাসপোর্ট ও ভিসা ইমিগ্রেশন, এই যে ধরো অনলাইন ভিসা যাচাই, অনলাইন পাসপোর্ট যাচাই, অনলাইন, এই যে অনলাইনে যা কিছু হচ্ছে সবকিছু সবকিছু স্বচ্ছ। এখানে অনলাইনে কোনো কিছু, যেমন ধরো তোমাদেরকে আমরা পড়াচ্ছি, কেমন পড়াচ্ছি এটা তোমরা দেখতেছো, এটা ট্রান্সপারেন্ট না? যেমন ধরো তোমাকে আমি একটা ক্লাসরুমে গিয়ে মানে নিয়ে গিয়ে হচ্ছে বুঝাইলাম এইটা ওইটা ওরকম ওরকম, কিন্তু এটার কোনো স্বচ্ছতা আছে? নাই। কেন নাই? কারণ হচ্ছে ওইখানে ভুল পড়াইলেও তুমি ধরতে পারবে না, কারণ তুমি তো জানো না। কিন্তু এখন তোমাকে যদি আমি কোনো কারণে এটা ভুল পড়াই, সেটা তুমি আমাকে জিজ্ঞেস করতে পারবে যে এটা তো আমি এরকম পেয়েছি, ওই জায়গায় এরকম পেয়েছি, এটা সাবজেক্টটা দাও তো আমাকে, কালো সাবজেক্টটা। তাহলে এটা হচ্ছে ট্রান্সপারেন্ট, অর্থাৎ স্বচ্ছ। এবং এর পাশাপাশি আমাদের ই গভর্নেন্স এর ক্ষেত্র যে সমূহ রয়েছে, ই গভর্নেন্স এর কয়েকটি ক্ষেত্র আছে। যেমন ই গভর্নেন্স বাস্তবায়নের ক্ষেত্রে কিছু ক্ষেত্র আছে, যেমন ধরো ই প্রশাসন। ই প্রশাসন মানে হচ্ছে তোমাকে ক্ষেত্র সমূহ বলতে এখানে যেটা বোঝাচ্ছে যে কোন কোন ক্ষেত্রে ই গভর্নেন্স বাস্তবায়ন করাটা সম্ভব বা বাস্তবায়ন করা উচিত। এখানে যে যে ক্ষেত্রে ই গভর্নেন্স বাস্তবায়ন করার মানে যে ক্ষেত্রগুলো দেখানো হয়েছে তার মধ্যে একটা হচ্ছে ই প্রশাসন। দ্বিতীয়ত বলছে ই নাগরিক। রাষ্ট্রের যারা নাগরিক রয়েছে তাদেরকে প্রযুক্তির কল্যাণে, প্রযুক্তির মাধ্যমে তাদেরকেও অনলাইনের আওতায় বা ইন্টারনেটের আওতায় এনে যে ই গভর্নেন্স বাস্তবায়ন করতে হবে। আরেকটা হচ্ছে কি, যে তোমার ই সেবা, অনলাইনে সরকারি সেবা, যেমন দলিলপত্র আবেদন পরিশোধ করতে হবে, এগুলো যদি বাস্তবায়ন করা যায়, এগুলো বাস্তবায়ন করা যাইলে আসলে ই গভর্নেন্স বাস্তবায়ন সম্ভব। ই নাগরিক, যেমন সরকারি সেবা যারা নাগরিকরা গ্রহণ করতে সক্ষম হবে এরকম নাগরিক হইতে হবে। কিন্তু আমাদের দেশে কিছু প্রতিবন্ধকতা আছে, আমি প্রতিবন্ধকতা নিয়ে একটু পরেই যাব। তো ই গভর্নেন্স এর যে ক্ষেত্র মানে এই ক্ষেত্রগুলোতে ই গভর্নেন্স বাস্তবায়ন করা উচিত বা করতে হবে, তবেই একটা রাষ্ট্র ই গভর্নেন্স হয়েছে বলে আমরা ধরতে পারি। নাগরিকদেরকেও ই গভর্নেন্স এর আওতায় আসতে হবে, ডিভাইস থাকতে হবে তার হাতে হাতে, ই প্রশাসন হইতে হবে, সরকারের সব প্রশাসন হবে অনলাইনের মাধ্যমে, ই সেবা ইন্টারনেটের মাধ্যমে সেবা পাবে, এবং গণতন্ত্র ই গভর্নেন্স এর মাধ্যমে হচ্ছে মানে অনলাইনের মাধ্যমে মতামত চাওয়া হবে। এরপরে ই ব্যবস্থাপনা সবকিছু পরিচালিত হবে অনলাইনের মাধ্যমে, সরকারি পরিকল্পনা থেকে শুরু করে সবকিছু। আর এটা হচ্ছে ই ব্যবসা, ইন্টারনেটের মাধ্যমে। এখন ই ব্যবসা চলতেছে না, যেমন ধরো তোমার বাংলাদেশের যে বড় বড় তোমার কি গুলো রয়েছে, যেমন দারাজ আছে, তারপরে আরো কিছু প্রতিষ্ঠান আছে না, যে প্রতিষ্ঠানগুলো হচ্ছে ই ব্যবসা পরিচালনা করছে। এবং ই গভর্নেন্স এর বেশ কিছু উদাহরণ এখানে তোমাদের আছে, যেমন ধরো হচ্ছে বর্তমান সময়ে ই গভর্নেন্স এর সবচেয়ে বড় উদাহরণ হচ্ছে তোমাদের তোমরা নিজেরাই, তোমরা এখন ইন্টারনেটের মাধ্যমে পড়াশোনা করছো, এটা একটা। তোমাদের কলেজে ভর্তি হয়েছে অনলাইনের মাধ্যমে, এটা একটা। তোমরা ইন্টারের আগে যে এসএসসি রেজাল্ট সেটা তোমরা কোথায় দেখছো? অনলাইনের মাধ্যমে দেখছো, এটাও একটা। তাহলে এরকম তোমরা অহরহ এখন হচ্ছে অহরহ তোমরা হচ্ছে ই গভর্নেন্স এর সুবিধা নিচ্ছ, অনলাইনের মাধ্যমে বিভিন্ন সুবিধা তোমরা নিচ্ছ এখন বর্তমানে। কারণ তোমরা একটা জেনারেশন, যে জেনারেশনটা হচ্ছে আসা মাত্র ই গভর্নেন্সটা দেখছে, কিন্তু আমরা দেখি নাই। আমরা যারা তোমাদের সে সিনিয়র, তোমাদের 5 6 7 8 বছরের সিনিয়র, 9 বছরের সিনিয়র, তো আমরা দেখি নাই। কেন দেখি নাই? কারণ হচ্ছে কেন, আমাদের ওই সময় ই গভর্নেন্সটা ছিল না, অনলাইনে কোনো কিছু ছিল না আমাদের সময়ে। বলতে আমরা 2009 সালের 10 সালের আগে আসলে ওইভাবে ই গভর্নেন্স এর আওতায় ছিল না, বাংলাদেশের কোনো প্রতিষ্ঠানই ছিল না। এখন বিশ্ববিদ্যালয় ভর্তি থেকে শুরু করে অন্যান্য সব ক্ষেত্রে হচ্ছে ই গভর্নেন্স একটা চলে আসছে। থানা অনলাইন সাধারণ ডায়েরি বা জিডি করা, জন্ম নিবন্ধন বাস্তবায়ন করা, বিদ্যুৎ বিল পরিশোধ সহ টেলিগভর্নেন্স এর মাধ্যমে সেবা, এগুলো সবই গভর্নেন্স এর আওতাভুক্ত। এবং ই গভর্নেন্স এর বেশ কয়েকটা স্তর আছে, যে কিভাবে আসলে আমরা চাইলে ই গভর্নেন্স তোমার বাস্তবায়ন করতে পারি। স্তরগুলো কি কি? প্রথম স্তর হচ্ছে আমাকে সব জায়গায় কম্পিউটারাইজেশন করতে হবে, মানে সব কিছুকে আমরা কম্পিউটারের আওতায় আনতে হবে। প্রথমত সবার কম্পিউটারের আওতায়, সব প্রতিষ্ঠান, এটা সরকারি হোক, বেসরকারি হোক, আধা সরকারি হোক, স্বায়ত্তশাসিত হোক, বা আদার্স কোনো প্রতিষ্ঠান হোক, যে প্রতিষ্ঠানই হোক না কেন তাকে আমাদের কম্পিউটারের আওতায় আনতে হবে, এক। দ্বিতীয়ত হচ্ছে নেটওয়ার্কের আওতায় আনতে হবে, শুধু কম্পিউটার থাকলে হবে সেইটা নেটওয়ার্কের আওতায়, যেমন ওয়াইফাই ইন্টারনেটের আওতায় আনতে হবে।
যদি আমরা ইন্টারনেট বা নেটওয়ার্কের আওতায় আনতে না পারি তাহলে ই গভর্নেন্স বাস্তবায়ন করাটা আসলে আমাদের পক্ষে সম্ভব হবে না। কারণ হচ্ছে ই গভর্নেন্সটা বাস্তবায়ন করতে গেলে তোমাকে কম্পিউটারাইজেশন যেমন দরকার, একইভাবে নেটওয়ার্কিংও দরকার। এর পাশাপাশি হচ্ছে কম্পিউটারাইজেশন, নেটওয়ার্কিং, এরপরে হচ্ছে আমাদের আছে হচ্ছে তোমার কি যে অনলাইন উপস্থিতি, যেটাকে আমরা বলি অনলাইন অ্যাভেলেবিলিটি। এটা কেন দরকার? কারণ হচ্ছে তোমার ইন্টারনেটও আছে, কম্পিউটার আছে, কিন্তু তুমি অনলাইনে থাকো না। তোমাকে আমি মেসেজ দিলাম, তুমি 2 দিন পরে আমাকে রিপ্লাই দিলে, তাহলে তো ই গভর্নেন্স বাস্তবায়ন সম্ভব না। কারণ আমরা বললাম যে ই গভর্নেন্স মানে হচ্ছে রেসপন্সিভ হবে। কি হবে? রেসপন্সিভ হবে, অবশ্যই রেসপন্সিভ হবে। এমন গভর্নেন্স হবে যেটা রেসপন্সিভ, অনলাইনে অ্যাভেলেবিলিটি থাকতে হবে। এইগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আরেকটা হচ্ছে কি যে ই গভর্নেন্স হইতে গেলে অবশ্যই অনলাইনের মিথস্ক্রিয়াও থাকতে হবে, ইন্টারেকশন, মানে মেসেজ দিলাম, মেসেজ টু মেসেজ, এটা এমন হইতে হবে। এবং অনলাইন মিথস্ক্রিয়াটা হবে এরকম যে জি টু জি, জি টু জি, জি টু সি, জি টু বি এবং জি টু ই, এই সবগুলো মিথস্ক্রিয়া। মিথস্ক্রিয়া মানে কি? মিথস্ক্রিয়ার ইংরেজি হচ্ছে ইন্টারেকশন। মিথস্ক্রিয়ার ইংরেজি কি? ইন্টারেকশন। ইন্টারেকশন মানে হচ্ছে ভাব বিনিময়। মানে ধরো তোমার সাথে আমার ভাব বিনিময় হতে হবে। যদি তোমার সাথে আমার ইন্টারেকশন না হয় তাহলে ই গভর্নেন্স বাস্তবায়ন তো সম্ভব না। কারণ হচ্ছে তোমাকে আমি একটা মেসেজ দিলাম, তুমি আমাকে রিপ্লাই দিলে না, এরকম যদি হয় তাহলে সরকারের সকল প্রতিষ্ঠানের মধ্যে এই মিথস্ক্রিয়াটা হওয়া চাই, হতে হবে। যদি না হয় তাহলে ই গভর্নেন্স বাস্তবায়নটা সম্ভব না। তাহলে অনলাইন মিথস্ক্রিয়া থাকতে হবে, অনলাইনে উপস্থিতি থাকতে হবে, এবং এর পাশাপাশি হচ্ছে ডিজিটালাইজেশন হতে হবে, বিশেষ করে কম্পিউটার সুবিধা থাকতে হবে, নেটওয়ার্কিং হতে। সরকার কি উদ্যোগ গ্রহণ করছে? বর্তমানে সরকার আইসিটি বা হচ্ছে তথ্য প্রযুক্তির প্রসারে ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে গাজীপুরের কলিয়াকেরে 355 একর হাইটেক সিটি এবং কারওয়ান বাজারে আইসিটি ইনকিউবেটর এবং রেলওয়ে ফাইবার অপটিক লাইন সর্বজনীনভাবে সরকার করছে। এবং বিভিন্ন এলাকায় বিডিসিএল, বাংলাদেশ টেলিকমিউনিকেশন লিমিটেড, এই বিডিসিএল এর ফাইবার বা হচ্ছে তার গেছে। বিভিন্ন এলাকায় মাত্র 500 টাকায় ইন্টারনেট পাওয়া যাচ্ছে এখন। এবং এটা হচ্ছে সরকারের একটা উদ্যোগ বলা চলে। তো এই গভর্নেন্স এর উদ্দেশ্য কি? এই গভর্নেন্স এর অন্যতম মানে কি উদ্দেশ্যে আসলে এই গভর্নেন্সটা বাস্তবায়নটা দরকার আসলে, মানে এটা করলে আসলে কি হবে, এটার উদ্দেশ্যটা কি? এটার উদ্দেশ্য বিষয়ে বলতে গিয়ে এখানে তোমাদের বইয়ের মধ্যে বলছে যে সহজলভ্য করা। দেখো, যদি ই গভর্নেন্স বাস্তবায়ন হয় তাহলে সবকিছু সহজ হবে। উদ্দেশ্য, প্রথম উদ্দেশ্য এটা, সবকিছু সহজ হবে, সহজলভ্য করা সবকিছু, সরকারি সেবা, বেসরকারি সেবা, সকল ধরনের সেবা সহজলভ্য করা। যেমন তোমরা এখন খুব অল্প টাকায় পড়াশোনা করতে পারতেছো, কিন্তু যারা অফলাইনে করতেছে, আমাদের অফলাইনের কোর্স ফি কত জানো? ফার্স্ট ইয়ার হচ্ছে 12,000 টাকা, সেকেন্ড ইয়ার হচ্ছে তোমার 14,000 টাকা, স্পেশাল বেস হচ্ছে অলমোস্ট 10,000 টাকা। তাহলে তোমরা ওই মানে ওই কোর্সটা তুমি পাচ্ছ মাত্র কয় হাজার? 2,000 টাকা অনলাইনে। তাহলে এটা সহজলভ্য নাকি ব্যয়বহুল? অবশ্যই সহজলভ্য। এটা সম্ভব হয়েছে শুধুমাত্র অনলাইনের কারণে বা প্রযুক্তির কারণে, ই গভর্নেন্সের কারণে। সুশাসন উৎসাহিত করা, ই গভর্নেন্সের আরেকটা উদ্দেশ্য হচ্ছে ভালো শাসনকে উৎসাহিত করা, জবাবদিহিতার আওতায় আনা, এবং হচ্ছে প্রশাসনকে স্বচ্ছতা, নিরপেক্ষতা বজায় রাখা, সরকারি কার্যক্রমকে সহজ করা, সরকার যে কাজগুলো করছে সেই কাজগুলোকে সহজ করা যাতে দ্রুত সময় হয়ে যায়। যেমন একটা সময় হচ্ছে এনআইডি বানানোর জন্য লাইন ধরতে হতো, মানে লাইন ধরতে হতো ঘন্টার পর ঘন্টা, কিছু মানুষ এনআইডি বানাইতে গিয়ে লাইন ধরে হচ্ছে বেহুশ হয়ে গেছে, সেরকম রেকর্ড আছে। বাট এখন সবকিছু অনলাইনে। আগে ফাস্টফুড বানাইতে লাইন দিতে হইতো, এখন কি আমরা সবকিছু অনলাইনের মাধ্যমে করতেছি না? সবকিছু করতেছি। তাহলে এইগুলো সম্ভব হয়েছে যে তোমার সরকারি কার্যক্রম সহজতর করার মাধ্যমে। আর একটা যোগাযোগ কাঠামো তৈরি, সরকারি নীতি বাস্তবায়নের জন্য কার্যকর যোগাযোগ ব্যবস্থা স্থাপন করা। যেমন সরকারি যোগাযোগ কাঠামো তৈরি বলতে এখানে জি টু জি, জি টু জি মানে হচ্ছে গভর্নমেন্ট টু গভর্নমেন্ট। আর হচ্ছে জি টু বি, জি টু বি মানে হচ্ছে গভর্নমেন্ট টু বিজনেসম্যান। যে তোমার জি টু সি মানে হচ্ছে গভর্নমেন্ট টু তোমার সিটিজেন। এই বিষয়গুলো বাস্তবায়ন করা। আর একটা হচ্ছে জনগণের ক্ষমতায়ন, জনগণ যাতে বাসায় বসে তাদের ক্ষমতার চর্চা করতে পারে। আমরা এখন ফেসবুকে বসে ডক্টর ইউনূস যে কাজগুলো করছে সে কাজগুলো তদারকি করছে। ভবিষ্যতে যে সরকারই আসুক না কেন তার কার্যক্রম বা তার যে কাজ সেগুলোকে আমরা তদারকি করব, তাই না? এই যে তদারকি করছি এটার মানে কি? এটার মানে হচ্ছে আমাদের জনগণের ক্ষমতা বেড়েছে। এটা ই গভর্নেন্সের অন্যতম উদ্দেশ্য। ই গভর্নেন্স চাই যে জনগণের ক্ষমতা বাড়ুক। এরপর একটা হচ্ছে কি যে জনগণের ক্ষমতা বৃদ্ধির পাশাপাশি যে তোমার
আহ স্বচ্ছতা ও জবাবদিহিতা, যে কোনো কাজের ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা, সেটা যাতে দুর্নীতি না হয়, বাংলাদেশের সবচেয়ে বড় প্রতিবন্ধকতা হচ্ছে দুর্নীতি। যারাই ক্ষমতায় আছে তারা দুর্নীতিগ্রস্ত হয়ে যায়। দৈনন্দিন জীবন উন্নয়ন করা, আমরা এখন আমাদের দৈনন্দিন জীবন অনেকটা সহজ হয়েছে। ধরো তুমি বাসায় রান্না করো নাই, অনলাইনে তুমি অর্ডার দিচ্ছ, খাবার চলে আসছে, বাসায় খাচ্ছ, তাহলে তোমার জীবন সহজ হয়েছে। অন্যথায় তোমার রান্না করতে হতো অনেক লম্বা কাজ। তাহলে এই বিষয়গুলো আমাদের সহজ হয়ে গেল না? তাহলে দৈনন্দিন জীবনটা আমরা সহজ করার জন্য এই গভর্নেন্সটা বাস্তবায়ন করছি। দক্ষ ও নাগরিক কেন্দ্রিক সরকার, অর্থাৎ সরকার যাতে নাগরিক কেন্দ্রিক হয়, সরকার যাতে এমন না হয় যে শুধুমাত্র নিজের জন্যই সরকার, এরকম যাতে না হয়, যাতে নাগরিক কেন্দ্রিক হয়, সেজন্য ই গভর্নেন্সটা দরকার। আরটা হচ্ছে কি, দ্রুত সেবা নিশ্চিত করা, অর্থাৎ দ্রুত সেবা পৌঁছে দেওয়া মুহূর্তের মধ্যে, যেটাকে আমরা বলি রেপিডলি, মানে এত দ্রুত সেবা পৌঁছে দিতে হবে যে দ্রুত সেবা পৌঁছে দেওয়া নাগরিকদের কাছে, সরকারি সেবা ও দ্রুত পৌঁছে দেওয়া। এখন যেমন ধরো আমরা এখন মুহূর্তের মধ্যে রেল টিকিট, হ্যাঁ, তোমরা এই যে দেখো, তোমাদেরকে যদি আমি দেখাই যে এই মুহূর্তে তুমি বাসায় বসে যে তোমার রেলওয়ে টিকিট কাটতে পারো, এই যে রেল সেবা, জাস্ট ক্লিক করলা, কোথায় যাবা, হ্যাঁ, এখানে যদিও বা এটা এখন এখন একটু ওয়েবসাইটটা কাজ করতেছে, একটু ইনফরমেশন দেখাচ্ছে, এই যে ইয়া দেখাচ্ছে। ধরো তুমি কক্সবাজার থেকে তুমি ঢাকায় যেতে যাচ্ছ, তাহলে তুমি ঢাকা এখানে লিখলা, জাস্ট হচ্ছে তুমি সার্চ করলা, কি করলা, এই যে ঢাকা তুমি সার্চ করলা, এবং হচ্ছে তুমি বললা যে আমি আজকে যাব, তাহলে তুমি একটা সিলেক্ট করলা, তোমার এখানে রেজিস্ট্রেশন দেখাবে, তুমি রেজিস্ট্রেশন করলে তুমি টিকিট কাটতে পারো। খুব মানে এত সবকিছু তোমার মানে দূরগোড়ায় পৌঁছে দেওয়া, এটা আসলে সম্ভব হয়েছে শুধুমাত্র ই গভর্নেন্স এর কারণে। তাহলে দ্রুত সেবা পৌঁছে দেওয়া, তথ্য প্রবাহের স্বাধীনতা, তুমি এখন আপডেট নিউজ জানতে চাও, জাস্ট গুগলে সার্চ করবা যে মানে তুমি এখন যে বিবিসি নিউজ পাবা, আল জাজিরা, তারপরে হচ্ছে তোমার সিএনএন, তারপরে ফক্স নিউজ, তুমি যেটাই তুমি চাও না কেন সবকিছু তুমি মুহূর্তের মধ্যে পাবাই ইন্টারনেটের কল্যাণে, প্রযুক্তির কল্যাণে। তাহলে তুমি চাইলে লাইভে এসে তুমি বলতে পারো যে আমার এইরকম সমস্যা হচ্ছে, না অনেকে লাইভে বলতেছে না যে আমার এরকম সমস্যা, আমি এই সমস্যার মধ্য দিয়ে যাচ্ছি। এগুলো তথ্য প্রবাহের স্বাধীনতা। তুমি চাইলে যে কোনো ছবি আপলোড করতেছো, যে কোনো ভিডিও দিচ্ছ, তথ্য প্রবাহের স্বাধীনতা, কেউ তোমাকে বারণ করতেছে না। রাজনৈতিক সচেতনতা, জনগণের মধ্যে রাজনৈতিক বিষয়ে সচেতনতার সৃষ্টি হচ্ছে। এখন সরকার কি করতেছে, বিএনপি কি করতেছে, আওয়ামী লীগ কি করতেছে, জামাত কি করতেছে, এনসিপি কি করতেছে, আদার্স পলিটিক্যাল পার্টি কি করতেছে, সব কিছু আমরা জানতে পারি। এই জনগণের মধ্যে সচেতনতা তৈরি হয় মূলত ই গভর্নেন্স এর মাধ্যমে। আর একটা হচ্ছে কি, জনগণকে অংশগ্রহণের সুযোগ, দেশ পরিচালনায় জনগণকে অংশগ্রহণ করার সুযোগ নিশ্চিত করে বা সুযোগ প্রদান করে। তাহলে জনগণকে অংশগ্রহণের সুযোগ দেয়, দেশ পরিচালনায় নাগরিকদের ব্যাপক অংশগ্রহণ নিশ্চিত হয়। কিভাবে? যে অনলাইনের মাধ্যমে, অর্থাৎ ইন্টারনেটের মাধ্যমে আমরা চাইলেই জনগণরা সরকারের কাজে অংশগ্রহণ করতে পারে। আমরা বিভিন্ন বিষয়ে মতামত দেই না, সরকারি তথ্য অনলাইনে সহজলভ্য করা, এই যে সরকারি যত তথ্য আছে gov.bd, এই যে তুমি যেখানে এখানে সব ধরনের বাংলাদেশ সম্পর্কে যত যা কিছু জানা দরকার, বাংলাদেশের ট্যুরিজম বোর্ড, পরিসংখ্যান ব্যুরো, অধিদপ্তর গুলো বা উপদেষ্টার কার্যালয় কারা আছে, জাতীয় সংসদে কারা আছে, সব তথ্য মানে তুমি এখানে পাবে না এমন কোন তথ্য, লুট হইতে একটু খবর নিচ্ছে, মানে সব তথ্য তুমি পাবে এখানে ঘুরতেছে। তাহলে সব তথ্য তুমি পাওয়া মানে হচ্ছে কি, তোমার কাছে সেবাগুলো তোমার কাছে পৌঁছে যাওয়া। তাহলে সহজলভ্য এবং সুশাসন প্রতিষ্ঠা করা, গণতন্ত্রের ভিত্তি মজবুত করা, এগুলো ই গভর্নেন্স এর বৈশিষ্ট্য কি। ই গভর্নেন্স, যদি তুমি দেখো যে একটা রাষ্ট্রের মধ্যে ই গভর্নেন্স বাস্তবায়িত, তাহলে সেখানে ইন্টারনেট ভিত্তিক সার্ভিস বাড়বে। আমাদের দেশে ইন্টারনেট ভিত্তিক সার্ভিস বাড়ছে, এখন তুমি ইন্টারনেটে পড়াশোনা করতেছো, তার মানে তোমাকে বুঝতে হবে বাংলাদেশ ই গভর্নেন্স এর দিকে যাচ্ছে। প্রযুক্তি বাড়বে, প্রযুক্তি ব্যবহার বাড়বে, মানুষেরা আর মানে মানে কোনো কিছুকে, যেমন ধরো এখন পাশের বাসায় তুমি তোমার বান্ধবীকে ডাকতেছো যে মোবাইলে মেসেজ দিয়ে, তার মানে তুমি কি মুখ দিয়ে ডাকার বিপরীতে মোবাইলে মেসেজ দিয়ে ডাকছো, তার মানে প্রযুক্তির ব্যবহার করছো। কি ব্যবহার করছো? প্রযুক্তি ব্যবহার করছো। তাহলে এইভাবেই তুমি প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে প্রযুক্তি নির্ভরতা তোমার ভিতরে তৈরি হয়েছে। আর একটা হচ্ছে সহজতর প্রক্রিয়া, সিম্পল, মানে তুমি সিম্পল প্রসেস অনুসরণ করতেছো। কারণ হচ্ছে আগে সবই ছিল সময় সাপেক্ষ, এখন সবই সিম্পল, সবই সময় সাপেক্ষতা কমানো, যেটা সেটাকে আমরা বুঝাচ্ছি। আর এটা গতিশীল, সবকিছু গতিশীল হয়েছে। এরপর হচ্ছে ফিডব্যাক মুখী, এখন তুমি কেউ একজন মেসেজ দিলে সেটার বিপরীতে তুমি একটা মেসেজ দিচ্ছ, তুমি একটা কিছু জানতে চাইলে সরকার সেটার বিপরীতে তোমাকে রেসপন্স করতেছে। অথচ এক সময় সরকারের কার্যক্রম তো
মানে কার্যক্রম সম্পর্কে জনগণ তো ওয়াকিবহালই ছিল না। সরকার কি করে, কেন সরকার দরকার, এটাই মানুষ আসলে বুঝতো না। এখন তো বুঝি, আমরা সবকিছুই জানি। কিভাবে জানি? সম্ভব হয়েছে শুধু ই গভর্নেন্সের মাধ্যমে। ক্ষমতা বেড়েছে কাদের? জনগণের। এবং এর পাশাপাশি যোগসূত্র তৈরি। এখানে দেখো, জনগণের ক্ষমতা যদি বাড়ে এবং বর্তমান যুগের সাথে তাল মিলিয়ে জনগণ যদি তাদের অধিকার চর্চা করতে পারে, তাহলে ধরে নিবে এই গভর্নেন্স বাস্তবায়িত হয়েছে। যোগসূত্র অর্থাৎ বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে কানেক্টিভিটি তৈরি হলে, তাহলে ধরে নিবা এই গভর্নেন্স বাস্তবায়িত হচ্ছে বা এই গভর্নেন্স হচ্ছে। তো এইগুলো সব দেখলে আমরা বুঝবো যে এই গভর্নেন্সটা হচ্ছে আসলে। অর্থনৈতিক গতিশীলতা অর্থাৎ অর্থনৈতিক উন্নয়ন যদি হয় এবং বিভিন্ন ক্ষেত্রে যদি ইন্টারনেটের ব্যবহার চলে আসে, তাহলে ধরে নিবা ই গভর্নেন্স হচ্ছে। আমাদের দেশে হচ্ছে তো অনলাইন গভর্নেন্স, সবকিছু সরকার অনলাইনের মাধ্যমেই করবে সব কাজ। স্বচ্ছতা ও সুশাসন, এগুলো সবই তোমার ই গভর্নেন্স এর মাধ্যমে। এই যে তোমাদেরকে একটু আগে যেটা বললাম, এখানে নাই কি? আসলে সবই আছে এখানে। কে কোন পোস্টে চাকরি করছে, কি করছে, তোমরা হয়তো আগে এগুলো জানতে না, বাট এখন আস্তে আস্তে জানতে হবে, এগুলো তোমাদেরকে দেখতে হবে। তো সবকিছুই তোমাদের মাথায় রাখতে হবে। স্বচ্ছতা ও সুশাসন, সরকারি কাজের সহজীকরণ। সরকারের কাজগুলো আগে ছিল জটিল, যেমন ধরো কর, এই যে কর প্রদান, এগুলো আগে ছিল অনেক সময় সাপেক্ষ। বাট এখন কি? এখন আমরা মুহূর্তের মধ্যে চাইলে আমরা কি করতে পারি, যে দিয়ে ফেলতে পারি, আমরা মুহূর্তের মধ্যে সবকিছু করতে পারি। ফর্ম জমাদান, বিল পরিশোধ, সার্বক্ষণিক উপস্থিতি, 24 ঘন্টা অনলাইনে। হ্যাঁ, সরকারি তুমি এখন 999 কল দাও, সরকারের যে দপ্তরে থাকা 999 যারা কর্মী আছে তারা রিসিভ করে তোমাকে বলবে কি সমস্যা, আপনাকে কিভাবে সহযোগিতা করতে পারে। তুমি 999 দিয়ে কি কি সহযোগিতা পাবে? তুমি সেখানে পুলিশ সহযোগিতা পাবে, তুমি সেখানে হচ্ছে অ্যাম্বুলেন্স সহযোগিতা পাবে, তুমি সেখানে হচ্ছে তোমার ফায়ার সার্ভিস, হ্যাঁ ফায়ার সার্ভিস তুমি সহযোগিতা পাবে। তাহলে আর 333 কল দিলে, 333 কল দিলে তুমি সরকারের যত তথ্য তোমার দরকার সব তথ্য তুমি জানতে পারবে। কিভাবে কি করতে হবে, যেমন ধরো তুমি পাসপোর্ট করতে চাও, জানো না, তুমি 333 কল দাও, জিজ্ঞেস করো যে আমি পাসপোর্ট কিভাবে করবো, সে বলে দিবে তোমাকে। তাহলে এই গভর্নেন্স এর যে উপাদান, যেমন প্রযুক্তিগত উপাদান আছে, সামাজিক উপাদান আছে, এগুলো জাস্ট রিডিং করবা, কঠিন কিছু নাই। পরীক্ষা প্রশ্ন এখান থেকে আসে না। সেবামূলক উপাদান আছে এবং হচ্ছে মনস্তাত্ত্বিক উপাদান আছে। তোমার এক এক কথায় বলতে গেলে, রাজনৈতিকভাবে সদিচ্ছা থাকতে হবে, প্রযুক্তিও তোমার যথাযথ থাকতে হবে, মানসিকতাও থাকতে হবে, জনগণের শিক্ষাও থাকতে হবে, দক্ষতাও থাকতে হবে। সব মিলেই হচ্ছে ই গভর্নেন্স বাস্তবায়িত হবে। তোমার মানসিকতা নাই, প্রযুক্তি আছে, তাহলে তুমি মোবাইলটা ফেলে রাখবা, কম্পিউটারটা ফেলে রাখবা, যথাযথভাবে ব্যবহার করবে না। তোমার ইন্টারনেটে যদি টিকিট কাটার ইচ্ছা না থাকে, তোমাকে জোর করে টিকিট কাটাইতে পারবো? ওটা পারবো না, কখনোই না, এটা সম্ভব না। সরকারও পারবে না, আমিও পারবো না, তুমিও আর অন্য কাউকে পারবে না। তার ইচ্ছা থাকতে হবে, নিজের ইচ্ছাই করতে হবে। তার যদি ইচ্ছা না থাকে, সে অনলাইনে বসে পরীক্ষার রেজাল্ট দেখবে না, তাহলে তাকে জোর করতে পারবা? সে কলেজে গিয়ে দেখবে। সেক্ষেত্রে মানসিকতা দরকার, প্রযুক্তি ব্যবহারের সক্ষমতা দরকার, শিক্ষাও দরকার, সমাজের যে সামাজিকতা, সেটা সামাজিক যে উপাদানগুলো দরকার সেটাও দরকার। এবং একইভাবে রাজনৈতিক সদিচ্ছা, যেমন ধরো পলিটিক্যাল লিডাররা আসলে তারা ব্যবহার করতেছে কিনা, ই গভর্নেন্স বাস্তবায়ন করতে চায় কিনা, অনলাইনের মাধ্যমে তথ্য দিতে চায় কিনা, সবকিছু বাস্তবায়িত হলে তবে ই গভর্নেন্সটা বাস্তবায়িত হবে। ই গভর্নেন্সের সাথে ই গভর্নেন্সের মিথস্ক্রিয়ার ধরন কি? ই গভর্নেন্সের মিথস্ক্রিয়ার ধরন হচ্ছে যখন গভর্নমেন্টের সাথে নাগরিকদের মধ্যে যোগাযোগ, সরকারি বিভিন্ন সুবিধা বা সুযোগ সুবিধা চর্চার ক্ষেত্রে মানে বিভিন্ন তথ্য পাওয়ার ক্ষেত্রে জনগণ যখন সরাসরি সরকারের কাছ থেকে তথ্য পাবে, তখন সেটাকে বলছে G2C। যেমন আমরা জন্ম মৃত্যু নিবন্ধন, নাগরিকত্ব সনদ, সরাসরি সরকারের থেকে আমরা এই সুবিধাগুলো পাচ্ছি। আয়কর সংক্রান্ত সেবা, বিল প্রদান, এগুলো সব, চাকরির তথ্য, পরীক্ষার ফর্ম পূরণ, অনলাইনে ভ্রমণ টিকিট, এগুলো সবই G2C। আর G2E কি? G2E মানে হচ্ছে তোমার সরকারি কর্মচারীদের মধ্যে দ্বিমুখী যোগাযোগ। এবং হচ্ছে সরকারে যারা কর্মচারী আছে, এমপ্লয়ি আছে, এই এমপ্লয়ীদের সাথে ফোন, ফ্যাক্স, ইমেইল, টেলিফোন এবং টেলিকনফারেন্স, এবং অন্তর্ভুক্ত বিষয়গুলোর মধ্যে রয়েছে হচ্ছে যে তোমার সরকারের নিয়োগ, পদোন্নতি, বেতন, সুযোগ সুবিধা, প্রশিক্ষণ, কার্যাবলী, এগুলো। এর ফলে সরকারের কাজের স্বচ্ছতা ও জবাবদিহিতা এবং গতি আসে, কর্মচারীদের দক্ষতা বাড়ে। G2G, G2G মানে গভর্নমেন্ট টু গভর্নমেন্ট, এক দেশের সরকার অন্য দেশের সরকারের মধ্যে যোগাযোগ, সরকারি প্রতিষ্ঠান, আন্তর্জাতিক সংস্থা ও সংগঠনের মধ্যে তথ্য আদান প্রদান, এটা হচ্ছে G2G। এক দেশের সরকারের সাথে অন্য দেশের সরকারের যোগাযোগ, এটা হচ্ছে G2G। আর G2B যেটা আছে, সরকারের সাথে ব্যবসায়ীদের যোগাযোগ, লেনদেনের গতিবৃদ্ধি, সময়, অর্থ সাশ্রয়, লালফিতার দৌরাত্ম, অতিরিক্ত সার্ভিস চার্জ কমানো, এগুলো হচ্ছে মূলত এটার উদ্দেশ্য।
তাহলে ই গভর্নেন্সের সাথে সুশাসনের একটা গভীর বা নিবিড় সম্পর্ক আছে। আমরা নেক্সট ক্লাসে হচ্ছে যে তোমার ই গভর্নেন্সের সুবিধা পড়বো, তোমরা তার সুবিধার আগ পর্যন্ত পড়ো, অথবা এই অধ্যায়টা পুরোটাও পড়তে পারো। ই গভর্নেন্সের অনেক সুবিধা আছে, এবং আমরা আজকে যেটুকু পড়েছি সেটুকু আমাদের আজকের এই লেকচারে থাকুক। নেক্সট লেকচারে, আগামী লেকচারে আমরা এই অধ্যায়টি শেষ করে আমরা সৃজনশীল প্রশ্ন প্র্যাকটিস করবো, এন্ড দেন হচ্ছে এই অধ্যায়টা আমরা শেষ করে দেব। আজকের ক্লাসটি এখানেই সমাপ্তি ঘোষণা করছি। তবে তোমাদের বেসের যে সকল শিক্ষার্থী তোমরা রয়েছে, তোমাদের জন্য আমাদের মনে কষ্ট রয়েছে, সব টিচারই এই কথা বলে। তোমাদের রেসপন্স খুবই খারাপ, মানে এতটাই খারাপ যে তোমাদেরকে কমেন্ট করতে বললেও তোমরা কমেন্ট করো না, এক। দ্বিতীয়ত হচ্ছে তোমাদেরকে যে কাজগুলো দেওয়া হয় যে নোট করে তোমরা গ্রুপে পোস্ট করবা, কারণ তোমাদের সাথে সরাসরি যোগাযোগ করার সুযোগ নাই, তো গ্রুপে পোস্ট করার বিষয়টাও তোমরা এড়িয়ে যাও। এটা খুবই খুবই খারাপ। আমাদের জায়গা থেকে আমরা নিজেরাই হতাশ হচ্ছি, তোমাদের রেসপন্স নাই, তোমাদের সাথে আমাদের কানেক্টিভিটি নাই, এটা আমরা কোনোভাবেই আশা করি না। যার কারণে তোমাদের রিকোয়েস্ট করবো, তোমরা যা নোট করো, যা লিখো, গুরুত্বপূর্ণ যেগুলো বলে, যেগুলো তোমরা ক্লাস করো, সেই ক্লাস নোটগুলো অন্তত গ্রুপগুলোতে শেয়ার করো, তোমাদের যে গ্রুপগুলোর কথা বলা হয়েছে। তো সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ।